হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোলজি। আজকে আমরা ক্লাস 11-এর ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক জারণ বিজারণ বিক্রিয়ার সমতা বিধান বা ব্যালেন্সিং অফ রেডক্স রিয়াকশন, অর্থাৎ কোনো রেডক্স রিয়াকশন বা কোনো কেমিক্যাল রিয়াকশনের কীভাবে ব্যালেন্স করতে হয়, অর্থাৎ কীভাবে সমতা বিধান করতে হয়, সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আমরা শিখব। প্রত্যেকে খাতা কলম বের করে নাও এবং প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তোমরা ঠিকমতো লিখবে, ফিল করবে, বুঝবে। দেখো, এই যে টপিক জারণ বিজারণ বিক্রিয়ার সমতা বিধান, এটা কিন্তু বোর্ড এক্সামে অর্থাৎ ক্লাস 11-এ 100% প্রত্যেক বছর আসবে। প্রত্যেক বছর 100% বোর্ড এক্সামে আসবে এবং নিট জেইতেও কিন্তু প্রত্যেক বছর এখান থেকে এই চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন কিন্তু আসবে। তো চলো শুরু করা যাক। কত সহজে আমরা দেখো আজকে জারণ বিজারণ বিক্রিয়ার সমতা বিধান শিখে যাই। দেখো, এই যে সমতা বিধান বা এই যে ব্যালেন্স করা, এই ব্যালেন্স করার জন্য আমাদের দুটো মেথড আমাদের শিখতে হবে। দুটো মেথডে আমরা কিন্তু ব্যালেন্স করতে পারবো। ঠিক আছে, যেমন যে কোনো বিষয়, যে কোনো কিছু, যে কোনো রান্না করার বিষয়, যেমন অনেকগুলো মেথড থাকে। কেউ চিকেন রান্না করে একটা মেথডে, কেউ ডিফারেন্ট মেথডে, কেউ অনেক রকমভাবে রান্না করতে পারে। ঠিক সেই রকম জারণ বিজারণ বা কোনো রেডক্স রিয়াকশনের যখন আমরা ব্যালেন্স করব, তখনও কিন্তু আমরা সেখানে ডিফারেন্ট মেথডে আমরা করতে পারি। এবং সেই মেথডগুলোর নাম হলো, প্রথমটার নাম হলো আয়ন ইলেকট্রন মেথড। আয়ন, দেখো আয়নের বাংলা হচ্ছে আয়ন, ইলেকট্রনের বাংলা ইলেকট্রন, তো পদ্ধতি, মেথড মানে পদ্ধতি। তো আয়ন ইলেকট্রন পদ্ধতি 1 নম্বর মেথড এবং ভেরি ইম্পর্টেন্ট মেথড, প্রত্যেক বছর ক্লাস 11-এর পরীক্ষায় আসবে। দেখো, এই আয়ন ইলেকট্রন মেথডকে আবার হাফ রিয়াকশন মেথডও বলা হয়। এনসিইআরটিতে এই আয়ন ইলেকট্রন মেথডকেই কিন্তু হাফ রিয়াকশন মেথড বা অর্ধ বিক্রিয়া পদ্ধতি বলা হয়। ঠিক আছে, কেন বলা হয় সব ডিটেলসে বলবো। আর দেখো, 2 নম্বর পদ্ধতি আছে কি, অক্সিডেশন নাম্বার মেথড। অক্সিডেশন মানে জারণ, নাম্বার মানে সংখ্যা, মেথড মানে পদ্ধতি, অর্থাৎ অক্সিডেশন নাম্বার মেথড। সেখান দিয়েও, সেই পদ্ধতিতেও কিন্তু আমরা কোনো রেডক্স রিয়াকশনের ব্যালেন্স করতে পারি। তো আজকে আমাদের যে ক্লাস করব, সেই ক্লাস পুরোটা আমরা শুধুমাত্র হাফ আয়ন ইলেকট্রন মেথড বা হাফ রিয়াকশন মেথডের ওপর ডিসকাস করব। ঠিক আছে, দেখো এই দুটো ক্ষেত্রে আমাদের কি করতে হয় আমরা জাস্ট একটু পার্থক্য করে নিই। দেখো, এই ক্ষেত্রে আয়ন ইলেকট্রন মেথডে আমাদের মাথায় রাখতে হবে যে জারণ বা বিজারণ বিক্রিয়া, অর্থাৎ রিডাকশন বা অক্সিডেশন রিয়াকশনে আমাদের ইলেকট্রন সংখ্যা দুটো সমান করতে হবে। কি সংখ্যা? ইলেকট্রনস। নাম্বার অফ ইলেকট্রন সমান করে কাটাকাটি করে নিতে হবে এবং আমরা ধীরে ধীরে উত্তর পেয়ে যাব। আর অক্সিডেশন নাম্বার মেথডে রিডাকশন বা অক্সিডেশন যে রিয়াকশন আছে, সেই রিয়াকশনে অক্সিডেশন নাম্বার সমান করে কাটাকাটি করতে হবে এবং লাস্টে গিয়ে কিন্তু আমরা ব্যালেন্স আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ এবং প্রত্যেকটা জায়গা খুব ধীরে ধীরে তোমরা কিন্তু বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, একবার শিখে গেলে কোনোদিন আর ভুলবে না। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আয়ন ইলেকট্রন মেথড। দেখো, আজকে আমাদের টপিক হলো আয়ন ইলেকট্রন মেথড। ঠিক আছে, আয়ন ইলেকট্রন মেথড দিয়ে আমরা কি করব? কোনো রেডক্স রিয়াকশন বা কোনো জারণ বিজারণ বিক্রিয়ার ব্যালেন্স করব। দেখো, এই আয়ন ইলেকট্রন মেথডকে এনসিইআরটিতে বলা হয় হাফ রিয়াকশন মেথড, অর্থাৎ অর্ধ বিক্রিয়া পদ্ধতি। কারণ এই আয়ন ইলেকট্রন মেথডে একটা স্টেপ আছে, যে স্টেপে আমাদের হাফ রিয়াকশন লিখতে হবে, অর্থাৎ অক্সিডেশন হাফ রিয়াকশন অ্যান্ড রিডাকশন হাফ রিয়াকশন। তো যার জন্য এনসিইআরটিতে কিন্তু এটাকে হাফ রিয়াকশন মেথড বলা হয়। আর অ্যাকচুয়ালি আমরা কি বলবো? এটাকে আয়ন ইলেকট্রন মেথড। তো শুরু করা যাক আজকের ক্লাস। চলো, দেখো ফার্স্ট এক্সাম্পল আমরা নিয়েছি, ভেরি ইম্পর্টেন্ট। এটা এনসিইআরটিরও ফার্স্ট এক্সাম্পল, আমাদের বোর্ড এক্সামের জন্য প্রথম এক্সাম্পল। ঠিক আছে, দেখো এনসিইআরটিতেও ফার্স্ট এক্সাম্পল এইভাবে দেওয়া আছে, কিন্তু সেখানে আয়নীয় আকারে দেওয়া আছে। তো যাই হোক, দেখো ফার্স্ট ভালো করে লক্ষ্য করতে হবে আমাদের প্রত্যেকটা জিনিস। দেখো, এই ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে K2Cr2O7, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট। এরপর দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড,
তারপর দেওয়া আছে ফেরাস সালফেট, এদিকে দেওয়া আছে দেখো Cr2SO4 হোল থ্রাইস, তারপর দেওয়া আছে Fe2SO4 হোল থ্রাইস H2O K2SO4। দেখো এই রিয়াকশানে যদি আমরা হাইড্রোজেন সংখ্যা দেখতে যাই, দেখো তাহলে এইদিকে হাইড্রোজেন আছে দুটো, এদিকেও দুটো আছে, ঠিক আছে। কিন্তু দেখো এইদিকে যদি আমরা SO4 দেখতে যাই, এখানে SO4 আছে একটা, এখানে SO4 আছে একটা, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি SO4 আছে তিনটা, এখানে তিনটা, অর্থাৎ ছটা, আর এদিকে একটা, টোটাল 7টা SO4 অর্থাৎ সালফেট আয়ন 7টা আছে ডান দিকে। ডান দিকে এটা আমাদের ডান দিক, তাই তো, এটা আমাদের রাইট সাইড, এটা আমাদের লেফট সাইড। তাহলে দেখো ডান দিকে 7টা SO4 আছে, কিন্তু বাঁ দিকে আমাদের 2টা SO4 আছে। তার মানে আমরা কি বুঝতে পারছি, এটা ব্যালেন্সে নেই, সমতা বিধানে নেই। যেমন তোমরা দাড়িপাল্লা দেখছো, দাড়িপাল্লাতে কি থাকতে হবে, এরকম যদি থাকে, কাঁটাটা যদি এরকম সোজা থাকে, তো সেটা আমরা কি ভাববো যে সেটা ব্যালেন্সে আছে। কিন্তু কখনো কখনো কি হয়, দাড়িপাল্লাটা এরকম হয়ে যাচ্ছে, মানে যেদিকে ভার বেশি সেদিকে এরকম হয়ে যাচ্ছে দাড়িপাল্লাটা। তো আমাদের কি করতে হবে, উভয় সাইড, দাড়িপাল্লার উভয় সাইডটাকে আমাদের সেম রাখতে হবে, ঠিক আছে। আমাদের কাজ কি, দাড়িপাল্লার উভয় সাইড অর্থাৎ কোনো রিয়াকশনের লেফট অ্যান্ড রাইট সাইড, লেফট অ্যান্ড রাইট সাইড আমাদেরকে প্রত্যেকটা অ্যাটম, ঠিক আছে, এবং প্রত্যেকটা চার্জ অফ ইলেকট্রন, প্রত্যেকটা বিষয় আমাদের সেম রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। যেখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে যতগুলো পটাশিয়াম থাকবে বা যতগুলো সালফার থাকবে বা যতগুলো অক্সিজেন থাকবে, ডান দিকেও ততগুলো থাকবে, কোনো কম বেশি হবে না। এইটুকু আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। তো এইটুকু আমরা কাজ করব কোন পদ্ধতিতে করব, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এইটুকু আমরা কাজ করব ফার্স্ট আয়ন ইলেকট্রন মেথডে, আয়ন ইলেকট্রন মেথডে, ঠিক আছে। তো চলো শুরু করি তাহলে আজকে। দেখো এই যে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ পটাশিয়াম ডাইক্রোমেট বা সালফিউরিক অ্যাসিড বা ফেরাস সালফেট, এরা যে আছে, এরা প্রত্যেকটা আয়নীয় আকারে আছে না আণবিক আকারে আছে, অর্থাৎ মলিকিউল ফর্মে আছে নাকি আয়ন আকারে আছে। তোমরা দেখতেই পাচ্ছ এটা মলিকিউল ফর্মে আছে, অর্থাৎ আণবিক আকারে আছে। তার মানে 1 নম্বর নিয়ম আমরা করব কি, আণবিক আকারে থাকলে আয়নীয় আকারে আনতে হবে, আয়নীয় আকারে লিখতে হবে, ঠিক আছে। এটা আমাদের ফার্স্ট কাজ। যদি আণবিক আকারে থাকে তাহলে আমরা আয়নীয় আকারে লিখব, অর্থাৎ এটাকে আমরা ভাঙবো। দেখো K2Cr2O7 কে ভাঙলে কি হবে বলো, দেখো এটা ভাঙলে 2K প্লাস Cr2O7 2 মাইনাস, তাই তো। নেক্সট দেখো সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, এটা 2H প্লাস SO4 2 মাইনাস, ঠিক আছে। দেখো FeSO4 কে ভাঙলে কি হবে, Fe2 প্লাস SO4 2 মাইনাস, ঠিক আছে। দেখো Cr2SO4 হোল থ্রাইসকে ভাঙলে কি হবে, 2Cr3 প্লাস 3SO4 2 মাইনাস। একইভাবে FeSO4 কে ভাঙলে কি হবে, 2Fe3 প্লাস 3SO4 2 মাইনাস। জল যেহেতু কোভ্যালেন্ট কম্পাউন্ড, জল ভাঙবে না, H2O থাকবে। আর K2SO4 কি, এটা আয়নিক, তো এটা ভাঙবে 2K প্লাস SO4 2 মাইনাস, ঠিক আছে। দেখো আমি তবুও তোমাদের জন্য আরেকবার আমি কি করে ভাঙতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি। তোমরা এই রুলসটা মাথায় রাখবে। ধরো একটা কম্পাউন্ড আছে এরকম AXBY, এরকম কোনো একটা কম্পাউন্ড আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো এটা তোমরা ভাঙবে কি করে, এটা যদি কোনো আয়নিক কম্পাউন্ড হয় তাহলে তোমরা ভাঙবে কি করে। দেখো কোভ্যালেন্ট কম্পাউন্ড কিন্তু আয়নে ভাঙবে না, তাহলে আয়নিক কম্পাউন্ড হতে হবে। তো যাই হোক, দেখো এখানে এ কতগুলো আছে, x সংখ্যক এ আছে, x সংখ্যক এ আছে। আর দেখো এর উপরে চার্জ যাবে কোনটা, এই y যাবে এর উপরে চার্জ, এবং y গেল এর উপরে চার্জ, এবং প্রথমে যে এলিমেন্টটা থাকবে সেটা সবসময় তার চার্জ ধরবো আমরা প্লাস, ঠিক আছে। নেক্সট দেখো বি আছে কতগুলো, y সংখ্যক বি আছে, তাহলে y সংখ্যক আছে বি, এবং বি এর চার্জ হবে কোনটা, এই যে x, এটা যাবে বি এর উপরে, তাহলে গেল x, এবং পরের যেটা থাকবে কোনো মলিকিউলের পরে যেটা থাকবে সেটাকে আমরা মাইনাস ধরবো।
তাহলে এইভাবে আমরা যে কোনো কম্পাউন্ডকে কিন্তু ভাঙতে পারি। তোমরা দেখো এখানে চেক যদি করো তো দেখো তোমরা এখানে বুঝতে পারবে, দেখো এক্ষেত্রে K2SO4 ভাঙছি 2K+, অর্থাৎ এখানে দুটো পজিটিভ চার্জ হয়েছে, তার মানে এটা হবে SO4 2-। অর্থাৎ কোনো আয়নীয় যৌগ যখন তোমরা ভাঙবে তখন দেখবে চার্জ সংখ্যা অর্থাৎ পজিটিভ চার্জ সংখ্যা এবং নেগেটিভ চার্জ সংখ্যা সমান হয়েছে কিনা। যদি সমান হয়ে যায় তাহলে তোমরা ভাববে যে তোমরা ঠিকঠাক মতো আয়নীয় কম্পাউন্ডটাকে ভাঙতে পেরেছো। আর যদি দেখো চার্জ ঠিক না হয় তাহলে কিন্তু আয়নিক কম্পাউন্ডটা ঠিক মতো ভাঙেনি। ঠিক আছে, তো যাই হোক দেখো আমরা ব্যালেন্স করছিলাম, তো এই ক্ষেত্রে আণবিক আকারে আছে অর্থাৎ মলিকিউল ফর্মে আছে, সেটাকে আমরা আয়নীয় আকারে লিখলাম। ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট কাজ। এবার তোমরা একটা জিনিস দেখো, রিয়াকশনের এদিকে অর্থাৎ বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে কী ছিল? লেফট হ্যান্ড সাইডে ছিল এটা, এটা আর এটা, এই তিনটা আছে লেফট হ্যান্ড সাইডে। ঠিক আছে, আর রাইট হ্যান্ড সাইডে কি আছে? এটা আছে, এইটুকু পার্ট আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। ঠিক আছে, এইটুকু পার্ট রাইট হ্যান্ড সাইডে আছে। ঠিক আছে, এবার দেখো লেফট হ্যান্ড সাইডে যেটা আছে অর্থাৎ 2K+, এই রিয়াকশন করে দেখো 2K+ ডান দিকেও আছে, তাহলে 2K+ আর 2K+ কি রিয়াকশনের আগেও ছিল, রিয়াকশনের পরেও সেম আছে, অর্থাৎ এই K+ রিয়াকশনে অংশগ্রহণ করেনি। অর্থাৎ এটাকে আমরা কি বলবো? দর্শক আয়ন। অর্থাৎ এ শুধুমাত্র কি করছে? খেলা দেখছে, না ফিল্ডিং করেছে, না ব্যাট করেছে, না বল করেছে, এ শুধু কি করেছে? খেলা দেখছে। অর্থাৎ রিয়াকশন শুধু দেখছে, রিয়াকশনের মধ্যে অংশগ্রহণ মানে রিয়াকশনে অংশগ্রহণ করছে না, যার জন্য এটাকে আমরা বলবো কি? দর্শক আয়ন বা স্পেকটেটর আয়ন। আবার তোমরা দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে SO4 2- আছে, রাইট হ্যান্ড সাইডেও SO4 2- আছে, SO4 2- আছে, SO4 2- আছে, অর্থাৎ এরা কি? এরাও কিন্তু দর্শক। কারণ আমি কি বলছি যে রিয়াকশনের লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ রিয়াকট্যান্টে যে আয়ন থাকবে এবং প্রোডাক্টের ক্ষেত্রেও যদি সেম আয়ন থাকে তাহলে তাদের আমরা বলবো দর্শক আয়ন। তো দর্শকের কোনো কেমিক্যাল রিয়াকশনে কোনো ভূমিকা নেই। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে SO4 আর রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ প্রোডাক্টের ক্ষেত্রে SO4 এরা দর্শক আয়ন। তো নেক্সট আমাদের যেটা কাজ হবে সেটা হলো দর্শক আয়ন বাদ দিয়ে আমাদের আয়নীয় ফর্মটা লিখতে হবে। তাহলে এবার আমরা কি করব? নেক্সট কাজ কি? 2 নম্বর কাজ, দর্শক আয়ন বাদ দিয়ে। দর্শক আয়ন বাদ দিয়ে আমরা কি পাবো? আয়নিক ফর্মটা দেখো, তাহলে 2K+ বাদ, তাহলে এই ক্ষেত্রে পাচ্ছি আমরা Cr2O7 2-। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? H+ বা 2H+, যেটাই বলো, H+। SO4 2- বাদ চলে গেছে কারণ এটা দর্শক। আর এদিক থেকে কি আছে? Fe2+, চলো Fe2+। ঠিক আছে, এটা আমাদের কি? রিয়াকশনের লেফট হ্যান্ড সাইডে আছে, তাই তো? আচ্ছা, এখান থেকে কি প্রোডাক্ট হলো? এখান থেকে প্রোডাক্ট হয়েছে দেখো দর্শক আয়ন বাদ দিয়ে আমরা লিখছি তাহলে Cr3+ বা 2Cr3+, যেটা খুশি, কোনো প্রবলেম নেই। এই ক্ষেত্রে কি আছে? Fe3+, এই ক্ষেত্রে কি আছে? H2O, কারণ H2O তো রিয়াকশনের আগে ছিল না, রিয়াকশনের পরে তৈরি হয়েছে H2। আমরা এইটুকু পার্ট লিখলাম দর্শক আয়ন বা স্পেকটেটর আয়ন বাদ দিয়ে। ঠিক আছে, নেক্সট কাজ হলো যে আমরা এখানে অক্সিডেশন নাম্বারটা একটু দেখব, চেক করব। দেখো Cr2O7 2-, এই যে আয়নটা আছে, এই আয়নে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা তো তোমাদের শেখানো হয়েছে আগের ক্লাসে। দেখো এই ক্ষেত্রে জারণ সংখ্যা হবে +6। ঠিক আছে, হাইড্রোজেনের জারণ সংখ্যা দেখতেই পাচ্ছি এখানে +1। এফির জারণ সংখ্যা, এটা একটা আয়ন, তো ওর উপরে যে চার্জ হবে সেটাই তার জারণ সংখ্যা। ক্রোমিয়াম একটা আয়ন, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটাও কি +3 তার জারণ সংখ্যা, আর এফির জারণ সংখ্যা 3+। তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি? ক্রোমিয়াম থেকে এই সিআরে গেছে, অর্থাৎ কি +6 থেকে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কমে গেছে, অর্থাৎ কি হলো? এটা অক্সিডেশন নাম্বার কি হয়েছে? ডিক্রিজ করেছে, যার জন্য এরকম অ্যারো চিহ্ন, নিচের দিকে অ্যারো চিহ্ন দিলাম। অর্থাৎ কি হয়েছে? এটা রিডাকশন হয়েছে, এটা বিজারণ বিক্রিয়া বলবো এটাকে আমরা, বিজারণ বিক্রিয়া। আবার দেখো Fe2+ থেকে কি হয়েছে? Fe2+ থেকে Fe3+ হয়েছে, অর্থাৎ অক্সিডেশন নাম্বার কি হয়েছে? কমেছে না বেড়েছে? +2 থেকে +3, অর্থাৎ অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে। এটাকে আমরা কি বলবো? অক্সিডেশন রিয়াকশন। ঠিক আছে, তো দেখো তাহলে এবার আমাদের 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ আমাদের জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে, অর্থাৎ হাফ
রিয়াকশন লিখতে হবে, ঠিক আছে। হাফ রিয়াকশন আমরা এর আগেও বলেছি, হাফ রিয়াকশনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা অক্সিডেশন হাফ রিয়াকশন, একটা রিডাকশন হাফ রিয়াকশন। তো হাফ রিয়াকশন আমরা ফার্স্ট কি লিখবো, 1 নম্বর লিখবো আমরা অক্সিডেশন হাফ রিয়াকশন। দেখো অক্সিডাইজ কে হয়েছে, Fe2+ থেকে Fe3+ হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি লিখবো আমরা, Fe2+ থেকে Fe3+ হয়েছে, ঠিক আছে। দেখো অক্সিডেশন রিয়াকশনে এদিকে Fe আছে একটা, এদিকে Fe আছে একটা, তাহলে দুদিকেই Fe সংখ্যা সেম আছে, কিন্তু 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 এদিকে আমাদের পজিটিভ চার্জ আছে দুটো, কিন্তু এদিকে পজিটিভ চার্জ তিনটে, অর্থাৎ এই দিকে পজিটিভ চার্জ কি আছে, বেশি আছে। পজিটিভ চার্জ বেশি থাকা মানে কি, ইলেকট্রনের ঘাটতি এদিকে, তাই তো। যেদিকে পজিটিভ চার্জ বেশি থাকবে সেদিকে কি আছে, ইলেকট্রনের ঘাটতি। তো যেদিকে ইলেকট্রনের ঘাটতি, তো ব্যালেন্স করা মানে কি, আমরা কি বললাম, প্রত্যেকটা অ্যাটম তোমাকে সমান রাখতে হবে, বোথ সাইড, প্রত্যেকটা চার্জ তোমাকে সেম রাখতে হবে, অর্থাৎ এদিককার থেকে এদিকে পজিটিভ চার্জ বেশি আছে, কিন্তু আমাদের কি করতে হবে, এদিকেও যদি দুটো পজিটিভ থাকে এদিকেও দুটো পজিটিভ আমাকে রাখতে হবে। তো এর জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা আমরা ইলেকট্রন যোগ করে দেবো। তাহলে দেখো একটা ইলেকট্রনের নেগেটিভ চার্জ নেগেটিভ, আর তিনটা পজিটিভ মিলে 2 পজিটিভ, তাহলে এদিকেও আমাদের আলটিমেট 2 পজিটিভ থাকছে, এদিকেও আমাদের আলটিমেট 2 পজিটিভ থাকছে। ক্লিয়ার? তাহলে অক্সিডেশন হাফ রিয়াকশন আমাদের হয়ে গেল, এটাকে আমরা 1 নম্বর রিয়াকশন ধরছি। নেক্সট এবার আমরা করব কি, বি নম্বর রিডাকশন হাফ রিয়াকশন। অর্থাৎ বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। দেখো রিডাকশন হাফ রিয়াকশন আমরা কি করব, কোনটা রিডিউস হয়েছে আমরা দেখতে পাচ্ছি, Cr2O7 থেকে কি হয়েছে, Cr3+। চলো Cr2O7 2- থেকে কি হয়েছে, Cr3+। দেখো আমি মাঝখানে একটু জায়গা ফাঁকা নিয়েছি, দেখো এইটুকু জায়গা ফাঁকা নিয়েছি, তার কারণ কি, তার কারণ হলো যে আমি এখানে কিছু লিখব। এই যে আমাদের স্টেপ, এই স্টেপটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, এটাই আমাদের মেন শিখতে হবে, ঠিক আছে। দেখো আমি তার আগে তোমাকে আবার আমি এই রিয়াকশনটা দেখাচ্ছি, K2Cr2O7 H2SO4 আছে, সেখানে H2SO4 মানে কি, অ্যাসিড না বেস, অবশ্যই সেটা অ্যাসিড মিডিয়াম। তাহলে রিয়াকশনটা কোন মিডিয়ামে হচ্ছে, রিয়াকশনটা হচ্ছে অ্যাসিড মিডিয়ামে। যদি অ্যাসিড মিডিয়ামে রিয়াকশন হয় তাহলে আমরা একটা নিয়ম শিখব, ঠিক আছে। দেখো কি শিখবো, অ্যাসিড মিডিয়ামে যদি রিয়াকশন হয় তাহলে আমাদের নিয়মটা এক আছে, নিয়ম অ্যাকচুয়াল না, অ্যাকচুয়াল লজিক। দেখো প্রথমে আমরা দেখে নিই, দেখো এদিকে কতগুলো Cr আছে, দুটো Cr, এদিকে কয়টা আছে, একটা, তাহলে এটাকে আমি 2 দিয়ে দিচ্ছি, দুটো Cr তো মিলে গেল, ঠিক আছে। এবার দেখো এদিকে অক্সিজেন কতগুলো আছে, 7টা অক্সিজেন আছে, কিন্তু এদিকে কোনো অক্সিজেন নেই, তাহলে আমরা কি করব, এদিকে আমাদের অক্সিজেন দিতে হবে। তো এদিকে অক্সিজেন দিলে কি আমরা এরকম করে দিয়ে দেবো 7টা ও তো থাকতে পারে না পৃথিবীতে, না। তাহলে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা তার উল্টো দিকে যেদিকে অক্সিজেনের ঘাটতি আছে সেদিকে আমরা ততগুলো জল যোগ করে দিলাম। দেখো জলের মাধ্যমে এদিকে 7টা অক্সিজেন হয়ে গেল, দেখো 7O হয়ে গেল, ঠিক আছে। কিন্তু যখন আমরা জল যোগ করলাম তখন এইদিকে দেখো হাইড্রোজেন সংখ্যাও তো বেড়ে গেল, কতগুলো হাইড্রোজেন, 14টা হাইড্রোজেন বেড়ে গেল। তো যার জন্য আমাদের কি করতে হবে, বিপরীত দিকে আমাদের 14H+ লিখতে হবে, যেহেতু অ্যাসিড মিডিয়ামে হচ্ছে। বেস মিডিয়ামে হলে আলাদা নিয়ম, আমি এর পরের রিয়াকশনটি বেস মিডিয়ামে করে দেখাবো তোমাদের। তাহলে কি হচ্ছে দেখো, যেদিকে অক্সিজেনের ঘাটতি সেদিকে জল যোগ করো ততগুলো, এবং তার বিপরীত দিকে তার দ্বিগুণ সংখ্যক H+ যোগ করো। লজিকটা বুঝতে হবে, কিন্তু তোমাকে লজিক বুঝতে হবে, ঠিক আছে। কেন আমি এদিকে জল যোগ করলাম, তার কারণ এদিকে অক্সিজেনের ঘাটতি আছে। কেন আমি এদিকে তার দ্বিগুণ সংখ্যক H+ যোগ করলাম, কারণ এদিকে আমাদের কি হয়েছে, বাদিকে হাইড্রোজেন ঘাটতি হয়ে গেছে। তোমরা ভাবতে পারো স্যার তাহলে এদিকে তো আমরা H যোগ করতে পারতাম। দেখো H বলে তো থাকবে না কিছু, H তো একটা অ্যাটম, তো অ্যাটম হিসেবে তো কেউ থাকতে পারে না, না, এটা রিঅ্যাক্টিভ, তাহলে কি করছে, H হিসেবে থাকবে না। তাহলে এবার আমরা দেখো আমাদের তো প্রত্যেকটা অ্যাটম আমাদের মিলে গেছে, এদিকে দুটো Cr, এদিকে দুটো Cr, এদিকে 7টা অক্সিজেন, এদিকে 7টা অক্সিজেন, এদিকে 14টা হাইড্রোজেন, এদিকে 14টা হাইড্রোজেন মিলে গেছে। এবার আমাকে লাস্ট মেলাতে হবে কি, ইলেকট্রন সংখ্যা বা চার্জ সংখ্যা। দেখো এইদিকে যদি আমরা হিসেব করি, এইদিকে আমাদের 14টা পজিটিভ চার্জ আছে, 14টা
পজিটিভ চার্জ। হাইড্রোজেনের একটা পজিটিভ, 14টা হাইড্রোজেনের 14টা পজিটিভ। নেগেটিভ চার্জ দেখতে পাচ্ছি আমরা দুটো, তাহলে -2 আছে। তাহলে -2 আর +14 করলে কত হচ্ছে টোটাল? +12। ক্লিয়ার? আর এদিকে ডান দিকে আমাদের কি আছে? ডান দিকে একটা ক্রোমিয়ামের 3টা প্লাস, অর্থাৎ দুটো ক্রোমিয়ামের কতগুলো হচ্ছে? তাহলে +6 হয়ে যাচ্ছে। তাহলে ডান দিকে আমাদের +6 আর বাঁ দিকে আমাদের +2। আমি কি বলছি? উভয় সাইডে, উভয় দিকে প্রত্যেকটা অ্যাটমের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু প্রত্যেকটা চার্জও আমাদের মেলাতে হবে, কারণ দাঁড়িপাল্লার উভয় দিকে আমাদের সেম রাখতে হবে, সেম কোয়ান্টিটি। যেদিকে আমরা যতটা বাটখারা উঠাবো তত দিকে আমরা ডাল চাল বা কিছু উঠাবো, সেম রাখতে হবে, একদম কাঁটাটা একদম মাঝখানে থাকবে, তবেই সেটাকে বলবো ব্যালেন্স হয়েছে। ঠিক আছে? তো দেখো, তার মানে কি এদিকে এই ডান দিকে 6টা +6টা আর বাঁ দিকে +12টা, তার মানে আমাদের বাঁ দিকে কি আছে? পজিটিভ চার্জ বেশি আছে। কতগুলো বেশি আছে? এদিকেও আমাদের 6টা করতে হবে, তার মানে আলটিমেট আমাদের 6টা পজিটিভ চার্জ বেশি আছে। 6টা পজিটিভ চার্জ বেশি আছে মানে কি? সেখানে 6টা ইলেকট্রনের ঘাটতি আছে। যদি আমরা এই ক্ষেত্রে 6টা ইলেকট্রন অ্যাড করে দিই, 6টা ইলেকট্রন অ্যাড করে দিই, তাহলে দেখবে সমস্ত হিসেব কিন্তু মিলে গেছে। কি করে? দেখো, 6টা ইলেকট্রন মানে কি? 6টা নেগেটিভ চার্জ, 6টা নেগেটিভ চার্জ, 14টা পজিটিভ চার্জ আর 2টো নেগেটিভ চার্জ। কত হলো? 6 আর 2 8, 8টা নেগেটিভ, 14টা পজিটিভ, তাহলে 6টা পজিটিভ হচ্ছে, আর ডান দিকে 6টা পজিটিভ আছে, অর্থাৎ ডান দিকে এবং বাঁ দিকে চার্জ সংখ্যা সমান। ক্লিয়ার? তাই তো? ঠিক আছে, ভেরি গুড। তাহলে এবার তোমরা দেখো, এবার আমি একটু মুছে নিই এটা। এবার তোমরা দেখো, এবার তাহলে এই ক্ষেত্রে অক্সিডেশন হাফ রিয়াকশনেও আমাদের সমস্ত কিছু মিলে গেল, এটা তো মিলে গেল। এবার আমাদের এই যে মেথড, এই মেথডের নাম ছিল আয়ন ইলেকট্রন মেথড। আমি প্রথমেই বলছিলাম যে ইলেকট্রন সংখ্যা তোমাকে সমান করতে হবে। দেখো, এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন একটা, আর এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন 6টা। এবার ইলেকট্রন সংখ্যাকে যদি আমরা কাটাকাটি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই যে 1 নম্বর রিয়াকশনের সঙ্গে আমাদের 6 গুণ করে দিতে হবে। 1 নম্বর রিয়াকশনের সঙ্গে 6 গুণ। এটাকে যদি আমরা 2 নম্বর রিয়াকশন ভাবি, তাহলে এর সঙ্গে আমাদের 1 গুণ করতে হবে। ক্লিয়ার? ওকে, চলো তাহলে দেখো, এবার আমরা যদি 1 নম্বর রিয়াকশনকে 6 দিয়ে গুণ করি, অতএব 1 × 6 করে যদি পাই, তাহলে 1 × 6 করে পাই, কি পাবো আমরা? দেখো, তাহলে 6 দিয়ে গুণ করলে কি হবে? তাহলে 6Fe2+, আর এদিকে হয়ে গেল কি 6Fe3+ প্লাস 6E। ঠিক আছে? তাহলে 1কে আমরা 6 দিয়ে গুণ করলাম, আর এটাকে 1 দিয়ে গুণ করলে, 2কে 1 দিয়ে গুণ করলে সেমই আসবে। তো এবার আমরা কি করলাম? এবার আমরা লাস্ট করব কি? তাহলে এটা আমাদের নতুন একটা ইকুয়েশন হলো, 3 নম্বর ইকুয়েশন দিলাম। এবার আমাদের কাজ হলো 3 + 2 করে পাই, অর্থাৎ 3 নম্বর রিয়াকশন আর 2 নম্বর রিয়াকশনকে যোগ করব। ঠিক আছে? 3 নম্বর রিয়াকশন আর 2 নম্বর, তাহলে 3 নম্বর রিয়াকশনে কি ছিল? 3 নম্বর রিয়াকশনে 6Fe3+ আছে, 2 নম্বর রিয়াকশন এটা আছে। তাহলে কি হচ্ছে? যোগ করে দেখো, Cr2O7 প্লাস 14H প্লাস 6E প্লাস, দেখো এই দুটোকে যোগ করব মানে কি? লেফট হ্যান্ড সাইডে যা আছে এই দুটোকে আমরা যোগ করব, আর এই দুটোকে আমরা যোগ করব। ঠিক আছে? তাহলে দেখো এদিকে কি হচ্ছে? প্লাস 6Fe2+, রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে? 2Cr3+ প্লাস 7H2O প্লাস 6Fe3+ প্লাস 6E। ক্লিয়ার? ওকে, চলো এবার আমরা নেক্সট কি করব? তাহলে দেখো, এবার দেখো এদিকে আমাদের বাঁ দিকে 6টা ইলেকট্রন, ডান দিকে 6টা ইলেকট্রন, ইলেকট্রন কেটে দাও। কেটে দেওয়ার পর দেখো ফ্রেশ আমরা কি পাচ্ছি? অতএব কি হচ্ছে? Cr2O7 প্লাস 14H প্লাস 6Fe3+, কি হচ্ছে এখান থেকে? 2Cr3+ প্লাস 7H2O প্লাস 6Fe3+। ওকে, আমাদের কিন্তু আমরা 95% আমরা কাজ করে ফেলেছি। ঠিক আছে, 95% আমাদের কাজ হয়ে গেছে। এবার দেখো, এটা আমরা কি হিসেবে পেলাম? আয়ন হিসেবে পেলাম, কিন্তু আমাদের যখন রিয়াকশন দেওয়া হয়েছিল তখন আমাদের কি ছিল? আণবিক আকারে ছিল বা মলিকিউল ফর্মে ছিল। তাহলে এবার আমরা এই যে আমাদের আয়ন আকারে আছে, এখান থেকে আমাদের পুনরায়
আমাদের কি করতে হবে, আণবিক আকারে নিয়ে যেতে হবে। দেখো আণবিক আকারে যদি নিয়ে যেতে হয় তাহলে আমাদের একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, কিন্তু এই ক্ষেত্রে ভীষণ ভালোভাবে কিন্তু শিখতে হবে। দেখো একটু চেক করে নাও এই ক্ষেত্রে। দেখো এই ক্ষেত্রে K2Cr2O7 আছে, আমি একটু ফ্রেশ করে নিই জায়গাটা, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে K2Cr2O7 ভেঙে কি হয়েছে, 2K প্লাস প্লাস Cr2O7 2 মাইনাস, ভালো করে বুঝতে হবে। অর্থাৎ একটি K2Cr2O7 ভেঙে একটি Cr2O7 2 মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে। কি, একটি K2Cr2O7 ভেঙে একটি Cr2O7 2 মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে। অর্থাৎ যদি আমাদের হাতে একটি Cr2O7 মাইনাস O7 2 মাইনাস থাকে তাহলে আমরা কি বুঝবো, তার মলিকিউল সংখ্যা কত হবে, একটি। কি বুঝতে পারলে কি পারলে না? অর্থাৎ এই ক্ষেত্রে দেখো একটি Cr2O7 মাইনাস 2 মাইনাস আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, আণবিক আকারে লিখলে, আণবিক আকারে লিখে আবার আণবিক আকারে লিখবো, তাহলে Cr2O7 2 মাইনাস কি থেকে তৈরি হয়েছে, K2Cr2O7 থেকে। ক্লিয়ার? আবার বলছি, দেখো একটা K2Cr2O7 থেকে K2Cr2O7 থেকে কি হয়েছে, এটা ভেঙে 2K প্লাস প্লাস Cr2O7 2 মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে। দেখো এই ক্ষেত্রে একটা আয়ন উৎপন্ন হলো, একটা আয়ন উৎপন্ন হয়েছে একটা মলিকিউল থেকে, আমি তো সেটাই লিখলাম। আমাদের এই ক্ষেত্রে দেখো একটা Cr2O7 2 মাইনাস আছে, তার মানে কি একটাই মলিকিউল লিখবো আমরা। ক্লিয়ার? নেক্সট দেখো এই ক্ষেত্রে দেখো H2SO4, এই ক্ষেত্রে দেখো H2SO4 ভেঙে কি উৎপন্ন করেছে, দেখো H2SO4 ভেঙে দুটো H প্লাস আয়ন উৎপন্ন করেছে। আবার বলছি H2SO4 ভেঙে 2H প্লাস প্লাস কী হয়েছে, 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস হয়েছে। অর্থাৎ একটা সালফিউরিক অ্যাসিড থেকে দুটো H প্লাস আয়ন উৎপন্ন হয়। আমরা উল্টো করে কি বলতে পারি, দুটো H প্লাস আয়ন উৎপন্ন হয় একটা সালফিউরিক অ্যাসিড থেকে। অর্থাৎ চারটা H প্লাস আয়ন উৎপন্ন হয় কটা H2SO4 থেকে, দুটো H2SO4 থেকে। অর্থাৎ 14টা H প্লাস আয়ন উৎপন্ন হয় 7টা H2SO4 থেকে। দেখো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা দেখো। তাহলে কি বলছি, H2SO4 একটা H2SO4 ভেঙে দুটো H প্লাস উৎপন্ন হয়, ঠিক আছে। তার মানে কি দুটো H প্লাস আয়ন উৎপন্ন হয় একটা H2SO4 থেকে, তাহলে চারটা H প্লাস আয়ন উৎপন্ন হবে দুটো H2SO4 থেকে, অর্থাৎ 14টা H প্লাস আয়ন উৎপন্ন হবে 7টা H2SO4 থেকে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট দেখতে পাচ্ছি আমরা এখানে 6টা Fe2 প্লাস আয়ন আছে। চলো আমরা দেখি Fe2 প্লাস আয়ন কোত্থেকে উৎপন্ন হয়েছে। দেখো Fe2 প্লাস আয়ন, Fe2 প্লাস আয়ন দেখি। দেখো এই Fe2 প্লাস আয়ন এখান থেকে এখানে আসছে, অর্থাৎ একটা FeSO4 ভেঙে একটা Fe2 প্লাস তৈরি হয়। আবার দেখাচ্ছি, একটা FeSO4 ভেঙে একটা Fe2 প্লাস প্লাস SO4 2 মাইনাস উৎপন্ন হয়। তাহলে একটা Fe2 প্লাস আয়ন উৎপন্ন হয় কি থেকে, একটা FeSO4 থেকে। তার মানে 10টা Fe2 প্লাস আয়ন উৎপন্ন হবে কি থেকে, 10টা FeSO4 থেকে। আমাদের এক্ষেত্রে কি আছে, কয়টা Fe2 প্লাস আছে, 6টা। তাহলে 6টা Fe2 প্লাস আয়ন উৎপন্ন হবে নিশ্চয়ই 6টা FeSO4 থেকে। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এবার দেখো আমাদের হাতে কি আছে, দুটো Cr3 প্লাস। তাহলে তোমরা বলো এবার বুদ্ধি করে, দেখো এই ক্ষেত্রে একটা Cr3 প্লাস একটা Cr2SO4 হোল 3 ভেঙে কি হয়েছে, দুটো Cr3 প্লাস আয়ন উৎপন্ন হয়েছে, দুটো। ক্লিয়ার? ক্লিয়ার তো? কি বলছি আবার দেখো, Cr2SO4 হোল থ্রাইস এটা ভেঙে 2Cr3 প্লাস আয়ন উৎপন্ন করেছে। অর্থাৎ 1 মোল Cr2SO4 হোল থ্রাইস ভেঙে 2 মোল Cr3 প্লাস আয়ন উৎপন্ন করেছে। অর্থাৎ দুটো Cr3 প্লাস আয়ন উৎপন্ন হয় একটা থেকে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কটা আছে, এই ক্ষেত্রে দুটো আছে, তার মানে একটা হবে এই ক্ষেত্রে Cr2SO4 হোল থ্রাইস। দেখো জলের ক্ষেত্রে কোনো কিচ্ছু ছিল না, জল ভাঙেনি, যার জন্য যা আছে তাই 7H2O। এটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, 6Fe3 প্লাস হয়েছে। চলো চেক করে নিই। দেখো এই ক্ষেত্রে আমাদের কি আছে, Fe2SO4 হোল থ্রাইস ছিল। দেখো Fe2SO4 হোল থ্রাইস যদি ভাঙে তাহলে কি উৎপন্ন করবে,
Fe2SO4 হোল থ্রাইস, এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি 2Fe3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস। পারি কি পারি না বলো? তার মানে আমাদের কি দেখতে পাচ্ছি, 1 মোল ফেরিক সালফেট ভেঙে 2 মোল ফেরিক আয়ন উৎপন্ন হয়, তাই তো? 1 মোল ফেরিক সালফেট ভেঙে 2 মোল ফেরিক আয়ন উৎপন্ন হয়, বা দুটো Fe3 প্লাস আয়ন উৎপন্ন হয় একটা অণু ভেঙে। তো এই ক্ষেত্রে আমাদের টোটাল কতগুলো অণু তৈরি হয়েছে, কতগুলো আয়ন আছে? 6টা আয়ন। তার মানে কি হবে, 3টা Fe2SO4 হোল থ্রাইস থেকে আমরা কি বলবো, 3Fe2SO4 হোল থ্রাইস। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দেখো এদিকে কে আছে কিন্তু এইদিকে ডান দিকে কোনো কে নেই। আমাদের দেখো এই রিয়াকশানে আমাদের কি ছিল, এখানে K2SO4, এখানে কি ছিল K2SO4। তো যেহেতু আমাদের K2SO4 এদিকে লেখা হয়নি, তো ফাইনালি আমরা কি বলতে পারি, অতএব পটাশিয়াম অ্যান্ড সালফেট আয়ন ব্যালেন্স করার জন্য ডান দিকে কি করব, ডান দিকে 1 মোল K2SO4 যোগ করে পাই। তাহলে আমাদের ফাইনালি প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, ফাইনাল আমাদের ব্যালেন্স হয়ে যাবে। দেখো তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে আমাদের হচ্ছে K2Cr2O7 প্লাস 7H2SO4 প্লাস 6FeSO4 SO4, সেখান থেকে Cr2SO4 হোল থ্রাইস প্লাস 7H2O প্লাস 3Fe2SO4 হোল 3 প্লাস K2SO4। এটা আমাদের হলো কি, এটা আমাদের ফাইনাল ব্যালেন্সড ইকুয়েশন। কি হলো 6 এখানে কি হলো K2Cr2O7 প্লাস 7H2SO4 প্লাস 6FeSO4, সেখান থেকে কি হলো Cr2SO4 হোল থ্রাইস, সেখান থেকে কি হলো 7H2O, সেখান থেকে 3Fe2SO4 হোল থ্রাইস, এবং নেক্সট আমাদের কি K2SO4। তো এই ছিল আমাদের টোটাল মেথড। ঠিক আছে, তাহলে দেখো আমি আবার প্রথমবার বলছি, প্রথমে আমাকে কি করে লিখতে হবে, আণবিক আকারে থাকলে আয়নীয় আকারে লিখতে হবে। 2 নাম্বার যে দর্শক আয়নগুলো আছে সেই দর্শক আয়ন বাদ দিয়ে আমাদের সেই আয়নীয় আকারে লিখতে হবে। তারপর আমাদের করতে হবে কি, তারপর আমাদের লেখার পর আমরা চেক করব যে কোনটা অক্সিডাইজ হয়েছে কোনটা রিডিউস হয়েছে, সেটা আমরা চেক করলাম। দেখো এই ক্ষেত্রে এটা রিডিউস হয়েছে, জারণ সংখ্যা কমে গেছে মানে রিডিউস হয়েছে, জারণ সংখ্যা বেড়েছে এই ক্ষেত্রে দেখো, তার মানে এটা জারিত হয়েছে। তারপর আমরা লিখবো অর্ধ বিক্রিয়াগুলো লিখবো, হাফ রিয়াকশনগুলো লিখবো। হাফ রিয়াকশন লেখার পর কি অক্সিডেশন হাফ রিয়াকশন দেখলাম, রিডাকশন হাফ রিয়াকশন দেখলাম। এবং তোমাদের একটা কথা বলে দিই, তোমরা এই জিনিসটা তোমরা কিন্তু মাথায় রাখতে পারো, Cr2O7 2 মাইনাস, Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস 6C থেকে 2Cr3 প্লাস প্লাস 7H, এটা তোমরা মুখস্থ রাখতে পারো। পরীক্ষার সময় এত কিছু করার থেকে একদম তোমরা মুখস্থও রাখতে পারো, কারণ এটা বিভিন্ন সময় তুল্যাঙ্ক ভার বের করার সময় বা আমাদের ইলেকট্রোকেমিস্ট্রিতেও কিন্তু সেম রিয়াকশন কাজে লাগে। তো যার জন্য এই যে রিয়াকশনটা অর্থাৎ Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস 6C থেকে 2Cr3 প্লাস প্লাস 7H2, এটা মুখে মুখে বলো, 10-15 বার করে মুখে মুখে বলো। এটা করার পর আমরা কি করলাম, উভয় দিকে ইলেকট্রন সংখ্যা আমাদের কাটাকাটি করবে, দিকে একটা ইলেকট্রন ছিল, এদিকে 6টা ইলেকট্রন ছিল, যার জন্য আমরা কি করছি 6 দিয়ে গুণ ভাগ করে নিচ্ছি, করে যোগ বিয়োগ করে আমরা ফাইনাল আমরা কিন্তু এই ব্যালেন্সড যে ইকুয়েশন সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা ছিল আমাদের কি অ্যাসিড মাধ্যমের নিয়ম। অ্যাসিড মাধ্যমে আমরা কি কাজ করলাম, তাহলে অ্যাসিড মাধ্যমে যখন আমাদের রিয়াকশন হবে বা অ্যাসিড মিডিয়ামে যখন রিয়াকশন হবে, যেদিকে অক্সিজেন ঘাটতি সেদিকে ততগুলি জল যোগ করতে হবে। যেদিকে ঘাটতি থাকবে, যতগুলো ঘাটতি থাকবে, 4টা ঘাটতি থাকলে 4টা জল যোগ করে দাও, এবং তার বিপরীত দিকে H2 এর দ্বিগুণ সংখ্যক কি করবে, H প্লাস আয়ন
যোগ করে দাও, এটা হচ্ছে আমাদের নিয়ম। তারপর আমরা কি করব, তারপর চার্জকেও আমরা সমান করব। চার্জ সমান করে আমরা জানি যেদিকে ইলেকট্রনের ঘাটতি বা যেদিকে যত পজিটিভ চার্জ বেশি আছে ততগুলো আমরা কি করব, ততগুলো আমরা ইলেকট্রন যোগ বিয়োগ করে দেব। দেখো এটা একটা লজিকের ব্যাপার, ঠিক আছে, এটা কোনো নিয়ম না, এটা একটা লজিক, এটা কোনো নো রুলস, এটা কোনো নিয়ম নয়, এটা কি, ইটস আ লজিক। কি লজিক দেখাচ্ছি, দেখো ধরো অ্যাসিড মিডিয়ামে রিঅ্যাকশন হয়েছে, তোমাকে বলে দিল অ্যাসিড মিডিয়ামের রিঅ্যাকশন, আর তুমি বুঝতেই পারবে ব্যালেন্স দেখে, রিঅ্যাকশন দেখেই যে সেখানে কি আছে, বা বলেও দেবে তোমাকে। ধরো যেদিকে, ধরো আমাদের এইদিকে ডান দিকে আমাদের 4টা অক্সিজেন আছে, যদি আমরা অক্সিজেন সংখ্যা মেলাবো কি করে, অক্সিজেন সংখ্যা মেলানোর জন্য আমরা কি করব, আমরা তার বিপরীত দিকে 4টা জল যোগ করে দেব। যখন 4টা জল যোগ করব তখন আমাদের হাইড্রোজেন সংখ্যা 8টা হয়ে যাচ্ছে, এদিকে আমরা 8H+ করব, ঠিক আছে। এবার তারপর আমরা কি করব, উভয় দিকে ব্যালেন্স করার জন্য, যেহেতু এদিকে পজিটিভ চার্জ দেখছি, এদিকে ততগুলো ইলেকট্রন যোগ করে দেব। একদম সিম্পল ব্যাপার, একদমই সিম্পল। ওকে, নেক্সট তাহলে আমরা রিঅ্যাকশন করব, চলো নেক্সট ব্যালেন্স করব। নেক্সট একটা ব্যালেন্স আমরা টুকে নিচ্ছি, দেখো এরকম 2 নম্বর। নেক্সট একটা কাজ করি, দেখো আমরা বেস মিডিয়ামে রিঅ্যাকশন করব, জিঙ্ক প্লাস NaNO3 প্লাস NaOH, সেখান থেকে Na2 ZnO2 প্লাস NH3 প্লাস H2। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে এটা কি আকারে আছে, আণবিক আকারে আছে। যদি আণবিক আকারে থাকে তাহলে সেটাকে আমাদের ফার্স্ট কাজ কি করতে হবে, ফার্স্ট কাজ এটাকে আমরা প্রথমে কিসে পরিণত করব, এটাকে আমরা আয়নীয় আকারে লিখব। দেখো জিঙ্ক তো আয়নীয় আকারে লেখা যায় না, জিঙ্কই থাকবে। NaNO3 এটাকে ভাঙলে কি হবে, Na প্লাস প্লাস NO3 মাইনাস। NaOH এটা ভাঙলে কি হবে, Na প্লাস প্লাস OH মাইনাস। দেখো এই OH মাইনাস দেখে কিন্তু আমাকে বুঝতে হবে যে রিঅ্যাকশনটি বেস মিডিয়ামে হচ্ছে। এদিকে ভাঙলে কি হবে, দেখো এটা 2Na প্লাস প্লাস ZnO2 2 মাইনাস। দেখো অ্যামোনিয়া একটি কোভ্যালেন্ট কম্পাউন্ড, যার জন্য সেটাকে আমরা ভাঙবো না, যার জন্য এটা কি হবে, অ্যামোনিয়ায় রাখবো, জলটাকেও আমরা জল হিসেবেই রাখবো। ক্লিয়ার। তাহলে দেখো এবার আমাদের দেখতে হবে যে এর মধ্যে দর্শক আয়ন কোনগুলো, শুধুমাত্র দেখছে রিঅ্যাকশন কেমনভাবে হচ্ছে না হচ্ছে, খেলা দেখছে। তো যারা খেলা দেখছে, যারা দর্শক, তাদেরকে ক্যান্সেল করে দাও। অর্থাৎ এবার আমরা কি করব, দর্শক আয়ন বাদ দিয়ে লিখব। তাহলে আমরা দর্শক আয়ন বাদ দিয়ে তাহলে ফাইনাল কি হচ্ছে, ফাইনাল কি হবে বলো, জিঙ্ক প্লাস NO3 মাইনাস প্লাস OH মাইনাস, এদিক থেকে কী হচ্ছে ZnO2 2 মাইনাস প্লাস NH3 প্লাস H2। ক্লিয়ার। তো এবার দেখো নেক্সট, দেখো তাহলে এটাও আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব, নেক্সট আমরা এর অক্সিডেশন নাম্বার চেক করব। দেখো জিঙ্ক কি এলিমেন্টাল ফর্মে আছে, অর্থাৎ গ্রাউন্ড স্টেটে আছে, এর মধ্যে যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রন আছে, তো যার জন্য এর জারণ সংখ্যা 0। দেখো এনের কত হবে এই ক্ষেত্রে, এনের কত হবে, দেখো আমি কি বলছিলাম এর আগের জারণ সংখ্যা নির্ণয়ের সময়, যে আমাদের টোটাল যতগুলো পরমাণু আছে এই পরমাণুগুলোর জারণ সংখ্যার যোগফল হবে ওই আয়নের চার্জ বা আধানের সমান। তাহলে এই ক্ষেত্রে দেখো টোটাল তাহলে কত হচ্ছে, মাইনাস এর কত -6, ওইদিকে গেলে এদিকে ইকুয়াল টু -1, আর কি এক্স, তাহলে ওইদিকে গেলে কি হচ্ছে +6, তাহলে এক্স ইকুয়াল টু +6 - 1 ইকুয়াল টু +5, তাহলে এর উপর কত হচ্ছে +5, নাইট্রোজেনের কত +5। ক্লিয়ার। দেখো এই ক্ষেত্রে জিঙ্কের কত হবে, জিঙ্কের এক্স ধরো, অক্সিজেনের 2 × -2 ইকুয়াল টু -4 ইকুয়াল টু -2, তো ওইদিকে গেলে কত হবে, এক্স ইকুয়াল টু +4 - 2 ইকুয়াল টু +2, তাহলে এর ক্ষেত্রে কত হচ্ছে +2। অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ সংখ্যা দেখতে পাচ্ছি, নাইট্রোজেন 3টে, হাইড্রোজেনের সঙ্গে যোগ আছে, যার জন্য এর -3। ক্লিয়ার। তাহলে দেখো আমাদের এই ক্ষেত্রে NO3। ক্লিয়ার। তাহলে দেখো জিঙ্ক থেকে কি হচ্ছে, জিঙ্ক নিজে কি হচ্ছে, জিঙ্ক 2+ পরিণত হচ্ছে।
অর্থাৎ অক্সিডেশন নাম্বার কি করছে, বাড়ছে না কমছে? 0 থেকে +2 অক্সিডেশন নাম্বার বাড়ছে, তাহলে এটাকে আমরা কি বলবো, অক্সিডেশন, জারণ। আর NO3 এর ক্ষেত্রে কি হচ্ছে, নাইট্রোজেনের কি হচ্ছে, এর নাইট্রোজেনের +5 থেকে কমে গিয়ে কত হলো, -3, +5 থেকে কমে কি হয়েছে, -3। তাহলে এই জন্য এখানে কি হচ্ছে, এটা অক্সিডেশন নাম্বার কি হচ্ছে, ডিক্রিজ, তাহলে ON ডিক্রিজ করছে, যার জন্য এটাকে আমরা কি বলবো, রিডাকশন। ক্লিয়ার? তাহলে নেক্সট আমরা কাজ করব কি, হাফ রিয়াকশনগুলো করব। তাহলে দেখো এবার আমরা ফার্স্ট করব অক্সিডেশন হাফ রিয়াকশন। অক্সিডেশন হাফ রিয়াকশনে কি হবে বলো, কে অক্সিডাইজ হয়েছে, জিঙ্ক, থেকে জিঙ্কেট আয়ন তৈরি হয়েছে। দেখো তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, জিঙ্ক থেকে ZnO2 2-। আমি দেখো আবার মাঝখানে ফাঁকা জায়গা দিলাম, তারও কারণ আছে। এবার আমরা রিয়াকশনটা করছি বেস মিডিয়ামে, যেহেতু বেস মিডিয়ামে রিয়াকশন করছি, এবার আমাদের লজিক, কিন্তু নিয়ম না কিন্তু কোনো, হ্যাঁ আমরা কিন্তু এই ক্ষেত্রে H+ যোগ বিয়োগ করতে পারবো না, এই ক্ষেত্রে আমাদের OH- যোগ বিয়োগ করতে হবে। ঠিক আছে, OH- কিন্তু যোগ বিয়োগ। দেখো আমরা এদিকে কি করব, এর ক্ষেত্রে কি করব, এদিকে আমাদের দুটো অক্সিজেন বেশি আছে, যার জন্য আমরা এদিকে কি করব, দুটো জল যোগ করে নেব, দেখো দুটো জল যোগ করলে ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এদিকে টোটাল তাহলে অক্সিজেন কত হলো, এখানে দুটো, এখানে দুটো, 4টা অক্সিজেন আর 4টা হাইড্রোজেন প্লাস, আর এখানে 4টা হাইড্রোজেন, তাহলে 4টা হাইড্রোজেন হচ্ছে, 4টা অক্সিজেন হচ্ছে। তো যার জন্য আমরা বিপরীত দিকে কি করব, 4OH- করে দিলাম, 4OH-। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? আমরা যখন ক্ষার মাধ্যমে যখন আমরা ব্যালেন্স করব, তখন যেদিকে অক্সিজেন বেশি সেদিকেই আমরা ততগুলো জল যোগ করে দেব। এদিকে অক্সিজেন বেশি আছে, তাহলে এদিকে ততগুলো জল যোগ করলাম, এবং তার বিপরীত দিকে আমরা কি করলাম, OH- অর্থাৎ হাইড্রক্সিল আয়ন কিন্তু যোগ করে দিলাম দ্বিগুণ সংখ্যক। কেন দ্বিগুণ সংখ্যক করলাম তোমরা বুঝতে পারলে, এদিকে দুটো অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন, 4টা অক্সিজেন 4টা হাইড্রোজেন, 4টা অক্সিজেন আর 4টা হাইড্রোজেন যদি হয়, তাহলে এটা কি আমরা OH- আমরা বিপরীত দিকে যোগ করব। কোনো নিয়ম না, এটা একটা লজিক, তোমার লজিকে বুঝতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এবার আমরা কি করব, এবার আমরা চার্জ সংখ্যা মেলাবো। দেখো এদিকে আমরা দেখতে পাচ্ছি দুটো নেগেটিভ চার্জ, এদিকে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো নেগেটিভ চার্জ, কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা OH এর একটা নেগেটিভ চার্জ, তাহলে 4টা OH এর 4টা নেগেটিভ, তাহলে এদিকে 4টা নেগেটিভ, এদিকে দুটো নেগেটিভ, তাহলে কোন দিকে বেশি নেগেটিভ আছে, এদিকে বেশি নেগেটিভ, আর এদিকে কি কম নেগেটিভ। তো যার জন্য আমরা কি করব, এদিকে আমরা আরও দুটো নেগেটিভ অর্থাৎ ইলেকট্রন আমরা যোগ করে দেব। ঠিক আছে, এদিকে আমাদের 4টা নেগেটিভ চার্জ ছিল, এদিকে দুটো নেগেটিভ চার্জ ছিল। আমি কি বলছি, যেদিকে নেগেটিভ চার্জ ঘাটতি থাকবে সেদিকে ইলেকট্রন যোগ করে দাও। তাহলে এদিকে আমরা ইলেকট্রন যোগ করে দিয়েছি। ক্লিয়ার? এবার দেখো জিঙ্ক মিলে গেছে, অক্সিজেন সংখ্যা মিলে গেছে, হাইড্রোজেনের সংখ্যা মিলে গেছে। ওকে, ভেরি গুড। এবার চলো নেক্সট আমরা করব কি, রিডাকশন হাফ রিয়াকশন। দেখো রিডাকশন হাফ রিয়াকশন কে রিডিউস হয়েছে, NO3- রিডিউস হয়েছে কোথায়, অ্যামোনিয়াতে। NO3- থেকে কি হয়েছে, অ্যামোনিয়া। তাহলে চলো আমরা লিখব, দেখো NO3- থেকে কি হলো, অ্যামোনিয়া হলো। আমি মাঝখানে আবার জায়গা ফাঁকা দিয়েছি, বুঝতেই পারছো কেন। দেখো ফার্স্ট আমরা কি করব, হাইড্রোজেন অক্সিজেন মেলানোর আগে অ্যাটমগুলো দেখবো, অন্যান্য যে অ্যাটমগুলো আছে তাদের আগে ব্যালেন্স করুন। দেখো এই ক্ষেত্রে নাইট্রোজেন একটা আছে, এই ক্ষেত্রে নাইট্রোজেন একটা আছে, চাপ নেই। তাহলে এবার আমরা কি করব, যেদিকে অক্সিজেন বেশি থাকবে সেদিকে কি করব, জল যোগ করে দেব। কয়টা অক্সিজেন বেশি আছে এখানে, 3টা। দেখো 3টা অক্সিজেন বেশি আছে, মানে এই জন্য আমরা 3টা H2O অ্যাড করলাম। কি, 3টা H2O অ্যাড করলাম। ক্লিয়ার? এবং তার বিপরীত দিকে কি করব, তার বিপরীত দিকে তার দ্বিগুণ সংখ্যক, অর্থাৎ দেখো এই ক্ষেত্রে 3টা অক্সিজেন, এখানে 3টা অক্সিজেন, এখানে 3টা অক্সিজেন, আর 6টা অক্সিজেন হলো, 6টা হাইড্রোজেন হলো। আমরা বিপরীত দিকে কী করলাম, 6টা OH- অ্যাড করলাম। ঠিক আছে, এবার দেখো অক্সিজেন সংখ্যা তো মিলিয়ে দিলাম, এবার আমরা হাইড্রোজেন সংখ্যা দেখব। দেখো যেদিকে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, যেদিকে আমাদের হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সেখানে আমরা কি করব, কতগুলো হাইড্রোজেন বেশি আছে এক্ষেত্রে, দেখো 3টা, এই ক্ষেত্রে আমাদের 3টা হাইড্রোজেন সংখ্যা বেশি আছে। তো যেদিকে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে
সেখানে আমরা OH মাইনাস অ্যাড করে দেব। কতগুলো? 3টা OH মাইনাস অ্যাড করব। ঠিক আছে, সেদিকেই আমরা 3টা OH মাইনাস অ্যাড করব এবং তার বিপরীত দিকে আমরা আরও 3টা জল যোগ করে দেব। 3টা জল যোগ করে দেব। ঠিক আছে, দেখো এই ক্ষেত্রে তাহলে হাইড্রোজেন কতগুলো হলো? এখানে 3টা, এখানে 3টা, 6টা হাইড্রোজেন আর 3টা অক্সিজেন। তাহলে আলটিমেট কী হলো? 3টা জল। তো 3টা জল আমরা বাঁ দিক দিয়ে অ্যাড করে দিলাম। তার মানে যখন বেস মিডিয়ামে রিয়াকশান হচ্ছে, যেদিকে অক্সিজেনের বেশি আছে সেদিকেই অক্সিজেন, সেদিকে জল যোগ করে দাও ততগুলো, তার বিপরীত দিকে তার দ্বিগুণ সংখ্যক OH মাইনাস। আর যেদিকে হাইড্রোজেন বেশি আছে সেদিকে OH মাইনাস অ্যাড করে দাও। কি বললাম তাহলে? যেদিকে অক্সিজেন বেশি আছে সেদিকেই জল, আর যেদিকে হাইড্রোজেন বেশি আছে সেদিকে OH মাইনাস। যেদিকে জল যোগ করলে তার বিপরীত দিকে OH মাইনাস অ্যাড করো ততগুলো, আর যেদিকে OH মাইনাস অ্যাড করলে তার বিপরীত দিকে ততগুলো জল অ্যাড করো। কাহিনী শেষ। দেখো এটুকু কাজ। অর্থাৎ অক্সিজেন যেদিকে বেশি সেদিকে জল যোগ করো, হাইড্রোজেন যেদিকে বেশি সেখানে OH মাইনাস যোগ করো। কোনো নিয়ম না, লজিক। তোমরা যদি উল্টাপাল্টা করতে তাহলে দেখে হিসেব তোমাদের মিলতো না। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমাদের কাজ হয়ে গেল। এবার আমরা কি করব? চার্জ মেলাবো। এবার আমরা চার্জ মেলাবো। দেখো এবার আমরা কি করব? চার্জগুলো মেলাবো আমরা। ঠিক আছে, NH3। এবার আমরা চার্জ মেলাবো। দেখো তো, দেখো এইদিকে আমাদের নেগেটিভ চার্জ কতগুলো আছে? একটা দেখতে পাচ্ছি। আর এদিকে আমাদের নেগেটিভ চার্জ কতগুলো আছে? দেখো এখানে 6টা নেগেটিভ, এখানে 3টা নেগেটিভ, মোট 9টা নেগেটিভ ডান দিকে। এদিকে মোট 9টা নেগেটিভ আর এদিকে মোট একটা নেগেটিভ। তার মানে আমাদের কি আছে? বাঁ দিকে আমাদের 8টা নেগেটিভ কম আছে। তো 8টা নেগেটিভ চার্জ কম থাকার জন্য আমরা 8টা ইলেকট্রন যোগ করে দিব বাঁ দিকে। এবার দেখো সব কিছু কিন্তু আমাদের মিলে গেছে, সব কিছু আমাদের মিলে গেছে। ক্লিয়ার? তো দেখো প্রথম যে রিয়াকশান ছিল 1 নম্বর ইকুয়েশন, সেখানে ছিল 2টো ইলেকট্রন, আর রিডাকশন রিয়াকশান অর্থাৎ এই রিয়াকশানে 8টা ইলেকট্রন। তো আমরা কি করব? আমরা প্রথম রিয়াকশানের সঙ্গে অর্থাৎ 1 নম্বর রিয়াকশানের সঙ্গে 4 গুণ করে দেব। তাহলে 8টা হয়ে যাবে। তো 4 গুণ করে দিব। জাস্ট আমরা কি করব? প্রথম রিয়াকশানের সঙ্গে 4 দিয়ে গুণ করব এবং এই যে 2 নম্বর রিয়াকশান তার সঙ্গে যোগ করে দেব। দেখো প্রথম রিয়াকশানের সঙ্গে যদি 4 গুণ করি তাহলে কি হচ্ছে? এই পুরো রিয়াকশানটার সঙ্গে আমরা 4 গুণ করব এটার সঙ্গে। তাহলে দেখো কি হচ্ছে? 4 জিঙ্ক প্লাস 4 তাহলে 16 OH মাইনাস। ঠিক আছে, আর কি হচ্ছে? প্লাস আমরা যদি এরকম করে দিই 1 × 4 প্লাস 2 করে দিচ্ছি, একবারে করে দিচ্ছি, আমরা একটা স্টেপ জাম্প করে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে? NO3 মাইনাস প্লাস 3H2 কতগুলো হচ্ছে? 3H2 6H2, তাই তো 6H2 প্লাস এদিকে আমাদের ইলেকট্রন সংখ্যা 8E। আচ্ছা ডান দিকে কি গেল? ডান দিকে দেখো এটার সঙ্গে আমাদের 4 গুণ করতে হবে, অর্থাৎ 4ZNO2 2 মাইনাস প্লাস 2 × 4 কত হচ্ছে? 8H2 প্লাস 2 × 4 = 8E প্লাস অ্যামোনিয়া NH3 প্লাস কতগুলো এখানে হচ্ছে? 6 আর 3 9, 9OH মাইনাস। দেখো এই হলো আমাদের কাহিনী। এবার দেখো আমাদের ডান দিকে দেখতে পাচ্ছি আমরা 8টা ইলেকট্রন আছে, বাঁ দিকে 8টা ইলেকট্রন আছে। কাটো। ঠিক আছে, এদিকে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি 8টা H2O আছে, বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি 6টা H2O আছে। তো ডান দিকে গেলে কটা H2O হয়ে যাবে? 2টা H2O হয়ে যাবে। দেখো বাঁ দিকে দেখতে পাচ্ছি 16টা OH মাইনাস আছে আর ডান দিকে 9টা OH মাইনাস আছে। তার মানে আমরা যদি এটা এই NOOHটাকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে কী হবে? 16 থেকে 9 বাদ। তাহলে দেখো আমরা নেক্সট স্টেপে কী হবে? অতএব 4 জিঙ্ক প্লাস আমরা OH মাইনাসটাকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে কী হবে? 7OH মাইনাস প্লাস NO3 মাইনাস। আমরা জলটাকে ওই দিকে নিয়ে যাবো, ডান দিকে নিয়ে যাবো, জলটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো। তাহলে কী হচ্ছে? দেখো এদিকে 4ZNO2 2 মাইনাস প্লাস 6টাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে কতগুলো হচ্ছে? 2H2O প্লাস NH3। ক্লিয়ার? কতগুলো জল হলো তাহলে সেই ক্ষেত্রে আমাদের জল হয়ে গেল কতগুলো? এদিকে 2টো জল। আর অ্যামোনিয়া কতগুলো হলো? একটাই হলো, 4ZNO2 2 মাইনাস। সমস্ত কিছু মিলে গেছে।
এবার আমরা কি করব, আমাদেরকে দেওয়া হয়েছিল যে একটি আণবিক আকারের রিয়াকশনটা ছিল, তাহলে আণবিক আকারে থাকলে আমাদের আণবিক আকারে ব্যাক করতে হবে। তাহলে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক, এখানে 4টা জিঙ্ক যেমন আছে তেমনই থাকবে, অতএব জিঙ্ক যেমন আছে তেমনই থাকছে। 7OH মাইনাস, দেখো তো OH মাইনাস কোত্থেকে উৎপন্ন হয়েছিল, NaOH ভেঙে একটা NaOH ভেঙে একটা OH মাইনাস তৈরি করেছিল। তার মানে আমাদের যদি 7টা OH মাইনাস হয়, তার মানে 7টা NaOH লিখবো আমরা, প্লাস 7NaOH। ক্লিয়ার? দেখো এই ক্ষেত্রে আমাদের NO3 মাইনাস আয়ন আছে, তো দেখো এই ক্ষেত্রে একটা NaNO3 ভেঙে একটা NO3 মাইনাস আয়ন উৎপন্ন হয়েছিল, অর্থাৎ কি একটা NO3 মাইনাস আয়ন উৎপন্ন হয় একটা NaNO3 থেকে। তো আমাদের কি আছে, আমাদের এই ক্ষেত্রেও আমাদের একটা NO3 মাইনাস আছে, তার মানে আমরা কি লিখবো, একটা NaNO3। ক্লিয়ার? দেখো নেক্সট আমরা কি করব, এখানে Na2ZnO2 ভেঙে আমরা কি একটা জিঙ্কেট আয়ন পেয়েছিলাম ZnO2 মাইনাস, তাহলে একটা ভেঙে একটা পেয়েছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কটা আছে, 4টা আছে। তাহলে 4টা যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, 4Na2ZnO2, বুঝতে পারলে তো? তারপর কি করব আমরা, তারপর প্লাস H2O যেমন আছে দুটো H2O প্লাস অ্যামোনিয়া যেমন আছে তেমন। তো দেখো আমাদের ফাইনাল কিন্তু ব্যালেন্সড আমাদের হয়ে গেল, দিস ইজ আওয়ার ফাইনাল ব্যালেন্সড। ঠিক আছে? তাহলে দেখো এদিকে জিঙ্ক যতগুলো আছে এদিকেও জিঙ্ক ততগুলো আছে, সরি এখানে 4 হতো, 4 লিখতে হতো। ঠিক আছে? তাহলে 4 জিঙ্ক থেকে এদিকে 4 জিঙ্ক, 7NaOH, দেখো এই ক্ষেত্রে আমাদের 7 আর এখানে একটা, তাহলে 8টা আমাদের Na আছে, এখানে 8টা Na দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা নাইট্রোজেন আছে, এখানে একটা নাইট্রোজেন আছে, এখানে আমাদের 7টা হাইড্রোজেন আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা হাইড্রোজেন এখানে আর 3টা হাইড্রোজেন এখানে, অর্থাৎ সম্পূর্ণ জিনিস কিন্তু আমাদের মিলে গেছে, প্রত্যেকটা বিষয় আমাদের মিলে গেছে। ক্লিয়ার? দেখো কোনো তো প্রবলেম হওয়ার কথা না, খুবই সহজ ব্যাপার। চলো নেক্সট আরেকটা এক্সাম্পল করি, চলো দেখো এবার আমরা 3 নম্বর এক্সাম্পল করব। এবার তোমাদের কিন্তু নিজেদেরকে চেষ্টা করতে হবে বেশি করে, ঠিক আছে? নিজেদেরকে বেশি চেষ্টা করতে হবে। দেখো এটা আমরা নিতে পারি, কি থেকে নিব, চলো এটা আমরা এরকম একটা NCERT থেকে নিচ্ছি, NCERT। হ্যাঁ, 3 নম্বর এক্সাম্পল আমরা NCERT থেকে নিচ্ছি। দেখো পেজ নম্বর 268, এটা থেকে তোমরা সলভ করতে পারো। এখানে বলছে যে প্রবলেম নাম্বার 8.10, এক্ষেত্রে বলছে পারম্যাঙ্গানেট আয়ন MnO4 is basic solution oxidizes iodide ion I-2 produce molecular I2. The manganese oxide write a balanced ionic equation। ধরো এইরকম আমাদের আলটিমেট দেওয়া আছে, ধরো এরকম দেওয়া আছে MnO4 মাইনাস, ওকে, প্লাস I মাইনাস। দেখো এটা খুব সহজ, খুবই সহজ এটা। এখান থেকে কী হবে, MnO2 প্লাস I2। ওকে, দেখো এই ক্ষেত্রে আণবিক আকারে দেওয়া নেই, আয়নীয় আকারে দেওয়া আছে। এই ক্ষেত্রে কোনো দর্শক আয়নও আমরা দেখতে পাচ্ছি না, কোনো দর্শক আয়ন নেই। তাহলে দেখো কতগুলো স্টেপ আমাদের কমে গেল। ঠিক আছে, ডিরেক্ট আমরা কোথায় যাব, অর্ধ বিক্রিয়াতে যাব বা হাফ রিয়াকশনে যাব। তার আগে আমরা কি করে নেব, দেখো এই ক্ষেত্রে আমরা Mn এর অক্সিডেশন নাম্বারটা একটু বের করে নাও। Mn এর কত হচ্ছে x, ধরো এর কত হচ্ছে 4 × -2 = -1, ঠিক আছে, অতএব x = +7 বের করে নিলাম। তাহলে Mn এর কত আছে, +7। I এর দেখতেই পাচ্ছি আমরা -1, এই ক্ষেত্রে Mn এর কত, +4, আর এই ক্ষেত্রে 0। দেখো ক্লিয়ার? তার মানে দেখো কে জারিত হয়েছে কে বিজারিত হয়েছে আমরা বুঝতেই পারছি। তাহলে আমরা ফার্স্ট কী করবো, হাফ অক্সিডেশন রিয়াকশন, অর্ধ জারণ বিক্রিয়া। ঠিক আছে, হাফ অক্সিডেশন। কে অক্সিডাইজ হয়েছে, দেখো এক্ষেত্রে I মাইনাস থেকে 0 হয়েছে, অর্থাৎ এটা অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে, এটাই অক্সিডেশন। আর কি হয়েছে, +7 থেকে +4 হয়েছে, অর্থাৎ অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে, অর্থাৎ এটা কি, এটা রেড। ক্লিয়ার? তাহলে হাফ অক্সিডেশন নাম্বার আমরা কি লিখবো, I মাইনাস থেকে কি হলো, I2। ফার্স্ট আমাদের কাজ হলো অ্যাটম সেম করার। দেখো ডান দিকে অ্যাটম দেখতে পাচ্ছি দুটো I, এই ক্ষেত্রে আমাদের একটা I, যার জন্য এদিকে 2 গুণ করে দিলাম। ওকে, দেখো আমরা বাঁ দিকে দেখতে পাচ্ছি দুটো নেগেটিভ চার্জ,
দুটো নেগেটিভ চার্জ। কতগুলো নেগেটিভ চার্জ? দুটো। আর ডান দিকে কোনো নেগেটিভ চার্জ নেই, তার মানে এদিকে নেগেটিভ চার্জের ঘাটতি আছে। চলো এদিকে দুটো ইলেকট্রন যোগ করে দাও, তো হয়ে গেল আমাদের অক্সিডেশন রিয়াকশন। ওকে, চলো এবার আমরা কি করব? হাফ রিডাকশন রিয়াকশন। দেখো হাফ রিডাকশন রিয়াকশন করব কিভাবে? দেখো এই ক্ষেত্রে আমাদের কি আছে? MnO4 মাইনাস। আমি মাঝখানে ফাঁকা দিলাম কারণ তোমরা বুঝে গেছো হয়তো এতক্ষণে। সেখান থেকে কি হলো? MnO2। দেখো এই ক্ষেত্রে আমরা কি দেখব? Mn এই ক্ষেত্রে একটা আছে, ডান দিকেও একটা আছে, এদিকে অক্সিজেন 4টা, এদিকে অক্সিজেন 2টো। তার মানে আমাদের কি বাঁ দিকে 2টো অক্সিজেন বেশি আছে। এবং রিয়াকশনটা কোন মিডিয়ামে হচ্ছে? তোমাদের রিয়াকশানে বলেই দিয়েছে এই রিয়াকশনটা হচ্ছে বেসিক মিডিয়ামে। এটা মাথায় রাখতে হবে, আমি যদিও লিখিনি প্রথমে, এটা বেসিক মিডিয়ামে উল্লেখ করে দিয়েছে। বেস মিডিয়ামে রিয়াকশন হচ্ছে। তো বেস মিডিয়ামে রিয়াকশন হলে যেদিকে আমাদের অক্সিজেন বেশি থাকবে সেদিকেই তোমাদের জল যোগ করতে হবে। এখানে কতগুলো অক্সিজেন বেশি আছে? 2টো, তাহলে সেদিকে আমরা 2টো H2O যোগ করে দিলাম। দেখো 2টো H2O যোগ করলে আমাদের ডান দিকে টোটাল অক্সিজেন কতগুলো হচ্ছে? এখানে 4টা অক্সিজেন, আর এখানে 2টো অক্সিজেন, তাহলে 6টা অক্সিজেন, আর এদিকে 2টো অক্সিজেন। তার মানে আমাদের 2 কেটে দিলাম, তাহলে 4টা অক্সিজেন এদিকে বেশি আর 4টা হাইড্রোজেন এদিকে বেশি। তো যার জন্য আমরা কি করব? বিপরীত দিকে আমরা কি করে দেব? বিপরীত দিকে আমরা 4টা OH মাইনাস যোগ করে দেব। যেহেতু আমাদের বেসিক সলিউশনের কথা বলছে, যার জন্য আমরা কি করব? তার বিপরীত দিকে আমরা কি করব? বিপরীত দিকে আমরা OH মাইনাস অ্যাড করে দেব। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে দেখো এবার, তাহলে এই ক্ষেত্রে আমাদের ব্যালেন্সটা দেখো, এদিকে এই ক্ষেত্রে কতগুলো হলো? এই ক্ষেত্রে আমাদের হলো টোটাল O2 হলো এই ক্ষেত্রে 2টো, এই ক্ষেত্রে 4টা, এই ক্ষেত্রে অক্সিজেন হলো 6টা। ঠিক আছে, এবার চলো তারপরে দেখো এবার নেগেটিভ পজিটিভ চার্জকে আমরা মিলিয়ে নিই। দেখো নেগেটিভ পজিটিভ চার্জ যদি আমরা মেলাতে চাই তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখব? এই ক্ষেত্রে আমাদের টোটাল নেগেটিভ চার্জ কতগুলো আছে? একটা নেগেটিভ। এই ক্ষেত্রে আমাদের টোটাল নেগেটিভ আছে 3টা নেগেটিভ, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের আরও 3টা ইলেকট্রন যোগ করে দিতে হবে। ক্লিয়ার? আরও 3টা ইলেকট্রন যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনালি কি হলো বলো? দেখো তাহলে এই ক্ষেত্রে এবার আমাদের দেখো এখানে আছে 2টো ইলেকট্রন, এখানে আছে 3টে ইলেকট্রন, তাহলে কি করতে হবে তোমরা বলো? তাহলে যদি আমরা ইলেকট্রনকে কাটতে চাই তাহলে প্রথম রিয়াকশানকে আমরা 3 দিয়ে গুণ করব, আর এই রিয়াকশানকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে এই রিয়াকশানকে 3 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? 1 নম্বর রিয়াকশানকে 3 দিয়ে গুণ করলে আমরা এরকম পাবো কি না বলো? তাহলে 6I মাইনাস, ঠিক আছে, এখান থেকে কি হলো? I2, 3I2 প্লাস 6E। আর এই রিয়াকশানকে যখন 2 দিয়ে গুণ করবো তখন কি হচ্ছে? 2MnO4 মাইনাস প্লাস 4H2O প্লাস 6E। সেখান থেকে হচ্ছে কি 2MnO2 প্লাস 8OH মাইনাস, তাই তো? দেখো এবার আমাদের তাহলে কি হচ্ছে? এবার এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে এই দুটোকে যোগ করলে আমাদের কি হয়ে যাচ্ছে? দেখো এদিকে আমাদের 4H2O, এদিকে আমাদের 2MnO4, সরি এখানে তো আমাদের 6 ইলেকট্রন হবে না, এটা আমাদের 6 ইলেকট্রন। 2 দিয়ে যেহেতু এটাকে 3 দিয়ে গুণ করেছি তাহলে এটা আমাদের হবে কি 6 ইলেকট্রন, সরি প্লাস 6E। তাহলে দেখো এদিককার 6E কাটা যাচ্ছে, তাহলে কি থাকছে? 2MnO4 মাইনাস প্লাস 4H2O প্লাস 6I মাইনাস, এখান থেকে কি হচ্ছে? 3I2 প্লাস 2MnO2 প্লাস 8OH মাইনাস, ক্লিয়ার? দেখো তাহলে আমাদের আলটিমেট বোথ সাইড আমাদের কি ব্যালেন্স ঠিকঠাক মিললো? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হলো? MnO4 থেকে H2O আছে 4H2O, MnO4 2MnO4, ঠিক আছে, 4H2O, 6I মাইনাস, 3I2, এটা সরি এটা I, 3I2, সেখান থেকে MnO2, আর সেখান থেকে 8OH মাইনাস। এই হলো আমাদের তাহলে ব্যালেন্সড ফুল। তাহলে এই ক্ষেত্রে ব্যালেন্স হয়ে গেল, তাই তো?
ঠিক আছে, তাহলে দেখো আজকের মতো আমরা এই পর্যন্তই করছি। নেক্সট ক্লাসে আরও অন্যান্য জিনিস শেখাবো।